গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে নকশালবাড়িতে 3 মাসের জন্য নদীঘাট বন্ধ। তো কি ওখানে তো আর সেনাবাহিনী নেই পাহারার জন্য, তাই অবাধে চলছে বালি চুরি। দেখুন বালি চুরি চলছে, আর আমাদের ক্যামেরা দেখার পরেই সঙ্গে সঙ্গে আবার বালি নিয়ে ট্রাক্টর চম্পট দিল, পালিয়ে গেল। ক্যামেরা দেখার পরেই প্রতিবাদ করতে গেলে নাকি মারধরও করা হয়। সাধারণ মানুষ অনেক সচেতন, তারা চেষ্টা করেন যাতে বালি চুরি রোধ করা যায়। দেখুন ক্যামেরা দেখার পরেই দে দৌড় ট্রাক্টর নিয়ে, প্রতিবাদ করে আক্রান্ত 2। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, মাথা কারা? দেখো, মাথা বড় বড় রয়েছে, তা না হলে এভাবে প্রকাশ্য দিবালোকে গ্রিন ট্রাইব্যুনালে 3 মাস নদীঘাট বন্ধ থাকার পরেও এভাবে বালি চুরি কিভাবে হয়। কিন্তু এদিন প্রতিবাদ করতে গিয়ে হাতিরঝিল চ্যাঙ্গা নদীতে আক্রান্ত হয়েছেন মহিলা সহ আরেকজন। গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যে লিখিত অভিযোগ করেছে নকশালবাড়ি থানায়। তবে নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে কিন্তু যে পালায়ন অবস্থা সেই চ্যাঙ্গা নদীর মধ্যে। তবে দেখা যাচ্ছে যে একদিন দুদিন নয়, টানা এই বালি চুরি হচ্ছে। প্রশাসনও বলছে যে বালি চুরি রোধ করতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু তারপরেও লাগাম লাগানো সম্ভব হচ্ছে না। তবে লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। মূলত এই বালি চুরি রোধ করতে বেশ কয়েকটি ট্রাক্টর দেখতে পেলাম, তারপরেই তো ট্রাক্টর ল্যাজ গুটিয়ে পালালো। দেখো, একেবারে নিউজ 18 বাংলার ক্যামেরা দেখার পরে একেবারে লেজ গুটিয়ে পালানোর মতো ছবি কিন্তু প্রকাশ্য ধরে উঠে আসে। কিন্তু তারপরেও স্থানীয়রা জানাচ্ছেন যে সেটা খুব স্বল্প সময়ের অবস্থা। একেবারে প্রশাসনের মদত না থাকার পর্দায় এই ধরনের বালি চুরি হচ্ছে। তারা চাইছে দ্রুত প্রশাসন যাতে কড়া পদক্ষেপ করে কিনা প্রশাসন। सुबह में आज आया था, ट्रैक्टर वाला को मना किया अच्छा से, वो लोग बात नहीं समझे। फिर अच्छा से कहा जो यहाँ से ट्रैक्टर निकालो बोल के, वो लोग नहीं समझे, उसीलिए थोड़ा हाथापाती हो गया। हमको भी धक्का उक्का लगा दिया। हर दिन आता है, रात में भी आता है, समय समय में रात में भी आता है। रात को भी आके 2 बार ना 3 बार बोल के गया था, वो फिर भी नहीं समझा। फिर सुबह में आता है रोज। ट्रैक्टर वाला को जो कहते हैं हम लोग बंद करने यहाँ पर ट्रैक्टर কয়েকটা ট্রাক্টর মানে 5 মাস ধরে ওদেরকে মানে বলানো হচ্ছে যে মানে এখান থেকে খুঁড়িস না বলে। তোরা কি করে বলার পরে তো মানে না, তারপরে রাত্রেবেলাও আসে চুরি করতে। তো আজকে গেছি তো আমাদেরকে মানে উল্টো হাতাবাই করছে, গলা টিপছে, মুখে মারছে। আসলাম থানায় এফআইআর করতে। যে 2 জন মারপিট করছে, আমাকে মারধর করছে, তাদেরকে কিছু একটা উপায় ব্যবস্থা করুক। এই মুহূর্তে আপনার সমস্যা তুলে ধরবো। নিশ্চয়ই ঘেমে নে একসা হয়ে গেছেন। হ্যাঁ, সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম, ব্যবসা গরম, মাত্র স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি আছে, কিন্তু জলীয় বাষ্প এত বাতাসে ঘাম হচ্ছে ভয়ঙ্কর। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়ার খবর কি? এই রকম ব্যবসা গরম কি চলবে? দেখো, বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং যে চায়না এবং ভিয়েতনামে যে ঘূর্ণিঝড়টা দাপিয়ে দিয়েছে তার অবশিষ্ট অংশ সেটি এসে এই যে ঘূর্ণাবর্ত তার সঙ্গে জুড়ে যাবে। তার ফলে যে ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে তাতে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং এই জলীয় বাষ্পের কারণেই একদিকে তাপমাত্রা বাড়ছে, রোদ উঠেছে এবং জলীয় বাষ্প এই ত্রিফলাতেই এই গরম এবং অস্বস্তি এবং আরো একটা সিস্টেম তৈরি হচ্ছে। অর্থাৎ নিম্নচাপের যে একটা ভ্রুকুটি রয়েছে তার যে সিস্টেম তৈরি হওয়ার প্রক্রিয়া, তাতেও কিন্তু এই ধরনের জ্বলনি টাইপের একটা গরম অনুভূত হয়। একটু কি স্বস্তি পাবো? অবশ্যই আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের বৃষ্টি একটানা বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিনের মধ্যে একদিন একটানা বৃষ্টি, মেঘলা আকাশ, অর্থাৎ একেবারে বিভিন্ন সমস্যা। একদিকে ঘাম, কালঘাম, আর তারপরে টানা বৃষ্টি, তখন আবার মানুষের সমস্যা দেখা দেবে। যাই হোক, স্বস্তি মিলবে। স্বামী একেবারে অ্যাসিড হামলা চালিয়েছিল স্ত্রীর ওপরে, আর মাত্র 13 মাসে সাজা। স্বামীর 14 বছরের জেল, 1 লক্ষ টাকা জরিমানা। স্ত্রীর উপর অ্যাসিড হামলা, দোষী সাব্যস্ত স্বামী। 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। রাজ্যে অ্যাসিড হামলার মামলায় এত দ্রুত সাজা ঘোষণা নজিরবিহীন। এখন আমরা পুলিশ ডিস্ট্রিক্ট তদন্ত করে
উইদিন 2 মাসের মধ্যে চার্জশিট সাবমিট করে সব সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে দেখে বিচারক আজকে একটা সাজা ঘোষণা করেছে। সাজা ঘোষণা হচ্ছে 14 বছর জেল, সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা ফাইন, এবং আরো রেফার করেছে ডিএলএসএ কে যাতে সর্বোচ্চ কম্পেনসেশন দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা শেখ আব্বাস অনেকদিন ধরেই তার স্ত্রীর সঙ্গে অশান্তি। 2024 সালে সেটা চরমে পৌঁছয়। 24শে জুন অ্যাসিড অ্যাটাক। বাড়ির দরজায় টোকা দেয় আব্বাস। স্ত্রী দরজা না খুলে জানলা থেকে উকি দেন, তখনই জানলার বাইরে থেকে স্ত্রীর মুখে অ্যাসিড ছোড়ে আব্বাস। জুন মাসের 24 তারিখে আমাকে অ্যাসিড মারে, ডেকেছিল আব্বাস যে দরজা খোল। তার আগে মারধর দিত বলে সেই ভয়তে আমি দরজা খুলে না, বলছি টাকা দেবো। পরে আমি জানলা খুলেছি, আমাকে অ্যাসিড মেরে পাইলে যায়। সাজা ঘোষণা হয়েছে 14 বছরের। এইটা আমি শুনে খুব খুশি। অ্যাসিড হামলার কয়েকদিন পরেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পূজালী থানার পুলিশ। 13 মাসের মাথায় সাজা ঘোষণা। মঙ্গলবার সাজা ঘোষণা করেন আলিপুর আদালতের বিচারক মণিকুন্তলা রায়। গোপুর হালদার, আসগার, মেরালি এরা ফাঁসিয়েছে আমাকে। আমি তো নির্দোষ, কেউ বলতে পারবে না। আপনি নির্দোষ? হ্যাঁ, বিচার হয়েছে এটা। এই যে আজকে অ্যাসিড অ্যাটাকের দ্রুততম বিচার ব্যবস্থা, এই বিচার এর মাধ্যমে আমার মনে হয় পুলিশের প্রতি এবং আদালতের প্রতি অনেকের ভরসা বাড়লো এবং সর্বোপরি সত্যের জয় হলো। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা, আর তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কিন্তু উপরাষ্ট্রপতি তো আবার দরকার। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নোটিশও জারি হয়ে গেল। উপরাষ্ট্রপতি নির্বাচন এই বাদল অধিবেশনেই, এই উপরাষ্ট্রপতি নির্বাচন হবে বাদল অধিবেশনে। উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা প্রার্থী হবেন, কারা কারা অ্যাকচুয়ালি আছেন লাইনে, এটাই এখন আলোচনার বিষয়। আগামী 2-3 দিনে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি, ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। লোকসভা রাজ্যসভা মিলিয়ে মোট সাংসদ 782, 392 ভোট বা তার বেশি ভোট পেলেই উপরাষ্ট্রপতি। তবে ইন্ডিয়া বসে নেই, অর্থাৎ বিরোধী জোট বসে নেই। তারাও প্রার্থী দিতে পারে, কারণ তাদের শক্তি প্রদর্শন দরকার এই মুহূর্তে। সেই শক্তি প্রদর্শনের জন্য প্রার্থী দিতে পারে বিরোধীরা। বারবার এই ধনখড়ের যে পদত্যাগ, সেই পদত্যাগ নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন। কেউ বলছেন যে হুমকি হুঁশিয়ারি দিয়ে আসলে এই ধনখড়কে পদত্যাগ করানো হয়েছে আলটিমেটাম দিয়ে, কারণ তিনি আদালত বা বিচারপতিদের নিয়ে যে গরম গরম বক্তব্য বলছিলেন, এবং রাজ্যসভায় তিনি মোশন, বিরোধীদের মোশন যা লোকসভা গ্রহণ করেনি, তিনি গ্রহণ করেছিলেন। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, তিনি একেবারে সুর চড়ালেন। কি বললেন দেখুন। ওনাকে থ্রেট করে রিজাইন করানো হয়েছে। মানে এমন পর্যন্ত থ্রেট হয়েছিল যে রাত্রি 9টার মধ্যে যদি রিজাইন না করে তাহলে পরের দিন ওনার এগেন্সটে ইমপিচমেন্ট মোশন আনবে। কিছু কিছু কাজ তো সংবিধান অনুযায়ী করেছে, সব কাজ নাই বা করুন। যে কাজটা নরেন্দ্র মোদীর পছন্দ হয়নি, আর নরেন্দ্র মোদী তো চায় না কেউ সংবিধান অনুযায়ী কাজ করুক। 50 জন লোককে রাজনাথ সিং এর ঘরে বসিয়ে রেখেছিল, 50 জন এমপিকে, এবং সই করিয়েছিল ইমপিচমেন্ট করানোর জন্য। আর শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ, তিনি বলছেন এটা তৃণমূলের দ্বিচারিতা। জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা। জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন। জগদীপ ধনখড় যখন উপরাষ্ট্রপতি হয়েছিলেন তৃণমূলের ভূমিকা কি ছিল সেটাও মানুষের জানা। তৃণমূলের রাজনীতি দ্বিচারিতার রাজনীতি, তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। আর মল্লিকার্জুন খাড়গে অর্থাৎ কংগ্রেস ও সরব ধনখড় নিয়ে। हमको तो ऐसा दिख रहा है कि दाल में कुछ काला है। उनका हेल्थ भी ठीक है। आरएसएस और बीजेपी को इतना डिफेंड करते थे, शायद ही वो खुद आरएसएस और बीजेपी के लोग नहीं करते थे। तो ऐसे वक्त में उन्होंने जो राजीनामा दिया है, इसके पीछे क्या है, कौन है, इसका कारण क्या है, देश को बताना चाहिए।